প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টিচিং কেয়ারের পক্ষ থেকে আমি সুমন স্যার হাজির হয়েছি অ্যাকাউন্টিং এবং ফিনান্সের ধারাবাহিক ক্লাসের আজ আমাদের ক্লাস 3 নিয়ে। যে সকল শিক্ষার্থী আমাদের দ্বিতীয় ক্লাসটা ফলো করেনি সে সকল শিক্ষার্থী দ্বিতীয় ক্লাসটা ফলো করে তৃতীয় ক্লাসটা অতি সহজে বুঝতে পারবে। দেখা যাক, শুরু করি। আমরা দ্বিতীয় ক্লাসে যে শিক্ষাটা দিয়েছিলাম সেটা শিখিয়েছিলাম যে হিসাব নিয়ে আলোচনা। আজকে তার বিস্তারিত আলোচনা করব। মূলত হিসাব 5 প্রকার। আমরা গত ক্লাসে বলেছিলাম যে সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব ও মালিকানা সত্ত্ব হিসাব। আজকে আমরা শিখব সম্পদ হিসাবটা এর ব্যাখ্যা, দায় হিসাব এর ব্যাখ্যা, আয় হিসাবের ব্যাখ্যা, ব্যয় হিসাবের ব্যাখ্যা এবং মালিকানা সত্ত্ব হিসাবের ব্যাখ্যা। সম্পদ গুলো মনে রাখতে হলে আমাদের ব্যাখ্যাটা বা সংজ্ঞাটা যদি মনে রাখতে পারি তাহলে অতি সহজে আমরা সম্পদগুলো চিনতে পারবো লেনদেন থেকে। এবং দায় হিসাবগুলো যদি চিনতে হয় অবশ্যই আমাদের সংজ্ঞাটা মনে রাখলে অতি সহজে লেনদেন থেকে দায়টা শিখতে পারবো। এবং আয় হিসাবটা চিনতে পারবো লেনদেন থেকে যদি তার সংজ্ঞাটা আমি সুন্দর করে জানতে পারি বা বুঝতে পারি। ব্যয় একই ধরনের এবং মালিকানা সত্ত্ব একই শ্রেণীর। তাই দেখা যাক, আমরা দেখি হিসাব 5 প্রকার, এটা আমরা জানলাম। তবে হিসাবের প্রথম যে ধাপটা সম্পদ হিসাব, সম্পদের ব্যাখ্যাটা আমরা এখন দেখব যে সম্পদটা মূলত কি। সম্পদ বলতে একটা প্রতিষ্ঠানের নানাবিধ সম্পদ থাকে। সংখ্যাটা বলতে বোঝায় ব্যয়ের যে অংশ এখনো ভোগ করা হয়নি তাকে সম্পদ বলে। সংখ্যাটা খুবই সিম্পল এবং শর্ট। এটা মনে রাখতে পারলে অবশ্যই আমরা লেনদেন থেকে সম্পদটিকে চিহ্নিত করতে পারবো। দেখা যাক, ব্যয়ের যে অংশ বলতে বোঝায় আমরা একটা কলম 5 টাকা দিয়ে ক্রয় করি। ক্রয় করার ফলে দেখা যাচ্ছে আমরা এটুকুন খরচ এটুকুন আমাদের খরচ হয়েছে, বাকিটুকু আমাদের খরচ হয়নি। এখানে কলমটা 5 টাকা দিয়ে কিনেছি, 5 টাকায় আমার ব্যয়। মূলত যতটুকু আমার খরচ হয়েছে এতটুকু আমার ব্যয়, যেটুকু আমার খরচ হয়নি এটুকু আমার সম্পদ। দায় হিসাব, দায় হিসাবটা বলতে সাধারণত একটা প্রতিষ্ঠানের নানাবিধ দায় পরিশোধ করতে হয় এমন সকল লেনদেনকে বোঝায়। আয় হিসাবটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের বাৎসরিক বিভিন্ন আয় হয়ে থাকে, যেমন বিক্রয়, তারপর আপনার বিমা, শিক্ষানবিশ সালামি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ। এরপর ব্যয় হিসাবটা বলতে বোঝায় মুনাফার উদ্দেশ্যে যে সকল ব্যয় করা হয় তাকে ব্যয় হিসাব বলে। ব্যয়গুলো 1 বছরের মধ্যে হয় এবং এটা প্রতিনিয়ত হয়, সে সকল হিসাবকে ব্যয় হিসাব বলে। মালিকানা সত্ত্ব হিসাব, কারবারের প্রতি মালিকের যে অধিকার বা দাবি তাকে মালিকানা সত্ত্ব হিসাব বলে। মালিকের প্রতি অবশ্যই কারবারের দাবি থেকে, তবে একটা বিষয় জানতে হবে, সেটা মালিকানা সত্ত্ব হিসাব মূলত মালিক যদি প্রতিষ্ঠানের সুবিধা দিয়ে থাকে তাকে মালিকানা সত্ত্ব হিসাব বলে, যেমন সেটা মূলধন হিসাবে দেখাইতে হয়। আবার মালিক যদি প্রতিষ্ঠান থেকে সুবিধা নেয় তবে সেটা উত্তোলন হিসাব দেখাইতে হয়। তাহলে আমরা বুঝলাম কি শিখলাম, যে মালিক যদি প্রতিষ্ঠানের সুবিধা দেয় তাহলে সেটা মূলধন হিসাবে দেখাবো। মালিক যদি প্রতিষ্ঠান থেকে সুবিধা নেয় তাহলে অবশ্যই সেটাকে উত্তোলন হিসাবে দেখাবো। তাহলে দেখা যাক সম্পদ হিসাব। সম্পদ হিসাবগুলো মূলত কি কি। সম্পদ 2 ধরনের, চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ। চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ বলতে আমরা কি বুঝি, সংজ্ঞাগুলো দেখি। চলতি সম্পদগুলো বছরের 1 বছরের মধ্যেই যে সম্পদগুলো প্রতিনিয়ত ওঠানামা করে সে সকল সম্পদকে চলতি সম্পদ বলে। আর স্থায়ী সম্পদ বলতে বোঝায় যে সকল সম্পদগুলো একবারই ঘটে, ব্যয় করে তার ফল দীর্ঘদিন ভোগ করা যায় তাকে স্থায়ী সম্পদ বলে। সম্পদের মধ্যে যে বিস্তারিত আরো থাকবে সেটা আমরা নেক্সট ক্লাসে জানাবো। তবে কিছু কিছু হিসাব
যা সম্পদ সেটা আমরা চিহ্নিত করি, যেমন নগদ, ব্যাংক জমা, আসবাবপত্র, দালান কোঠা ইত্যাদি। এবার আসি আমরা দায় হিসাব। আমরা বলেছিলাম সংজ্ঞাটা দায় পরিশোধ করতে হবে এমন সকল লেনদেনকে দায় হিসাব বলে। যেমন দেখা যায় পাওনাদার, প্রতিষ্ঠানের কাছে যে সকল বিন্দু টাকা পেয়ে থাকেন সে সকল বিন্দুকে বা সে সকল হিসাবকে আমরা দায় হিসাব বলি। আয় হিসাব, একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের আয় হয়, সে আয়গুলো আমরা এর আগে আলোচনা করেছি, যে বিক্রয়, বিনিয়োগের সুদ ইত্যাদি। ব্যয় হিসাব, ব্যয় হিসাবটা মূলত মুনাফার উদ্দেশ্যে যে হিসাবটা, যে খরচগুলো হয়ে থাকে বা ব্যয়গুলো হয়ে থাকে তাকে ব্যয় হিসাব বলে। তাহলে মুনাফার উদ্দেশ্যে যদি করতে যাই, যেমন করাই হতে পারে, বেতন, ভাড়া, পরিবহন, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, মজুরি, ডক চার্জ ইত্যাদি। এবং মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব হিসাবের মধ্যে যায় মূলধন, উত্তোলন এবং মালিক বছরের শুরুতে যে সকল সুবিধাগুলো দিয়ে থাকে সে সকল সুবিধা যা স্থায়ী সম্পত্তি হিসেবে কি হয়, কাউন্ট হয়ে থাকে। আজ এ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা শেখাবো হিসাবগুলোকে চিহ্নিত করে একটা লেনদেন থেকে কিভাবে অঙ্কগুলো তৈরি করা হয়। সেই সকল ক্লাসে আমরা শিখব যে হিসাবের সূত্র এবং হিসাবগুলো লিপিবদ্ধকরণ। আজকে এই পর্যন্ত।